দর্শক স্বাগত জিটিভি সংলাপে, সঙ্গে আছে আমি অঞ্জন রায়, আছেন তিনজন বিশিষ্ট অতিথি। আমাদের সাথে আছেন এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব শাহাদাত হোসেন সেলিম, আমাদের সাথে আছেন সাংবাদিক জনাব নাজমুল আশরাফ, আমাদের সাথে আছেন বাংলাদেশ আওয়ামী লীগ নেতা রাশিক রহমান। স্বাগত আপনাদের তিনজনকে। দর্শক, আসলে আমরা যদি হিসাব করতে যাই, খাতা দেখতে চাই, রাজনীতির ইস্যু কোথায়, ইস্যু বোধহয় রাজপথে নেই। আমরা যদি খুঁজতে চাই রাজনীতির ইস্যু কোথায়, ইস্যু বোধহয় জনমানুষকে ঘিরে নেই। আমরা যদি খুঁজতে চাই ইস্যু কোথায়, ইস্যু বোধহয় সাধারণের কথা নেই। কিন্তু ইস্যু আছে রাজনীতিতে কটুবাক্যে, ইস্যু আছে রাজনীতিতে আক্রমণে। কিন্তু ঠিক এই রাজনীতিকে আমরা প্রত্যাশা করি স্বাধীনতার ৪৩ বছর পর। এই প্রশ্নের উত্তর কিন্তু একসময় না একসময় আমাদের রাজনীতিবিদদেরই দিতে হবে। আমরা সেদিকে নজর দিতে চাই। আমি শুরু করবো জনাব নাজমুল আশরাফ, আপনাকে দিয়েই। কি জানতে চান? আমি বোধহয় বিষয়টি বলে দিয়েছি। বিষয়টা হলো কি যে মাঠে যাই থাকুক না থাকুক, আমাদের বাক্যে, কথায়, আক্রমণে, পাল্টা আক্রমণে, কটূক্তি, পাল্টা কটূক্তি, এগুলো কিন্তু রাজনীতিতে সবসময় ছিল, আছে। কখনো কখনো বেড়ে যায়, কখনো কখনো কমে। এই মুহূর্তে আপনি ঠিকই বলেছেন যে মাঠের আন্দোলন বলতে আসলে তেমন কিছু নেই। সরকারি দল, বিরোধী দল কেউই খুব বেশি মাঠে তৎপর নয়। বিরোধী দল যাদের বেশি মাঠে থাকার কথা, আমি বলছি যে সংসদের বাইরের বিরোধী দল বিএনপি, তারাও শুধু বক্তব্য, বিবৃতি এবং নানা রকমের আক্রমণ, পাল্টা আক্রমণ, সেই রাজনীতির মধ্যেই যুক্ত আছেন। মাঠে নামার হুমকি ধমকি অনেক দিন ধরেই দিচ্ছেন। অনেক বাড়ি ওনারা বিভিন্ন সময়সীমা বা ডেডলাইন বললে মানুষ ভালো বোঝে, সেগুলো ঘোষণা করেছেন। সবশেষ আমরা এখন শুনতে পাচ্ছি যে আগামী ৫ জানুয়ারি, যেটি হচ্ছে বর্তমান সরকারের প্রথম বর্ষপূর্তি, সেই ৫ জানুয়ারিকে সামনে রেখে ওনারা আবারও মাঠের আন্দোলনের ডাক দিচ্ছেন এবং হুমকি দিচ্ছেন। গতকাল মানে বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক ছাত্রনেতাদের, মানে ৯০-এর যে ডাকসু এবং সর্বদলীয় ছাত্র ঐক্য ছিল, সেখানকার যারা ছাত্রনেতা ছিলেন তখনকার, এখন থেকে ২৪ বছর আগে, অনেকে এখন ছাত্রনেতা নেই, তাদের একটা কনভেনশন করেছেন এবং সেই কনভেনশনে সেই কনভেনশনে তিনি একই কথা বলেছেন যে এবার রাজপথ খালি থাকবে না, যখনই ডাক দেবে তখনই যাতে সবাই নেমে আসে এবং সরকার পতন বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ অনেক দাবি দেওয়ার কথা তিনি বলেছেন। আমরা অপেক্ষায় আছি, ৫ জানুয়ারি খুব বেশি দূরে না, সেই আন্দোলন কখন কিভাবে হয় আমরা দেখব। একইভাবে যখনই বিএনপির পক্ষ থেকে আন্দোলনের ডাক বা হুমকি বা ঘোষণা দেওয়া হয়, তখনই সরকারি দল একই কথা বলে যে আন্দোলনের নামে ধ্বংসাত্মক, হিংসাত্মক, ক্ষতিকর কাজ করলে সরকার সেটা মানবে না এবং সেগুলো তারা করতে দেবে না। এই কথার প্রেক্ষিতটা অবশ্য ২০ দলীয় জোট বিএনপি নেতৃত্বে তারাই তৈরি করে দিয়েছে। ২০১৩ সালের শেষের দিকে, বিশেষ করে ৫ জানুয়ারি নির্বাচনের আগে যেই ধ্বংসাত্মক, হিংসাত্মক আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের কথা মানুষকে মনে করিয়ে দিয়ে সরকার বোঝাতে চায় যে বিএনপি বা বিরোধী দল যদি আন্দোলন সেরকমটা করে তাহলে নিশ্চয়ই সেটা দমন করা হবে। তবে গণতান্ত্রিক অধিকারের মধ্যে যেটুকু পড়ে সেরকম আন্দোলন যদি দমন করতে যায় সরকার, নিশ্চয়ই সেটা সঠিক হবে না। ধন্যবাদ জনাব শাহাদাত হোসেন সেলিম। ধন্যবাদ। যেটা প্রশ্নটা কি? প্রশ্নতে বলেছি যে রাজনীতিতে যা থাকার কথা তা নেই। আমরা দেখছি রাজনীতিতে এখন এক ধরনের বাক্য নির্ভর রাজনীতি হয়ে পড়েছে, বা কটু বাক্য নির্ভর আমরা বলতে পারি। কিন্তু এই রাজনীতি, আমি যেটুকু আপনাকে চিনি, সেই দীর্ঘ আপনার রাজনীতিক ক্যারিয়ার জানি, আপনি নিজেও হয়তো এই রাজনীতিটিকে নিজে করেন না, কিন্তু এই রাজনীতিটি আমরা দেখছি, এখান থেকে বের হয়ে আসার পথ কি বা কেন এই কটু বাক্য? ধন্যবাদ আপনাকে। আসলে রাজনীতিতে কটু বাক্য না, যেটা নাজমুল ভাই বলেছেন যে রাজনীতি এই ধরনের পাল্টাপাল্টি বক্তব্য আমরা সবসময় শুনে এসেছি, কিন্তু সবসময় এই বক্তব্যগুলো ছিল আপনার শানিত, যুক্তি নির্ভর, এবং কটাক্ষ করলেও সেটা আপনার সেই কটাক্ষের মধ্যে একটা যুক্তি ছিল, মানে এক ধরনের শালীনতা ছিল। এটা আমরা তো আস্তে আস্তে এই রাজনৈতিক পরিবেশটাকে আমরা অবনত হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন ব্যাপারটা হলো, আমরা যে রাজনীতি দেখতে চাচ্ছিলাম একটা গণতান্ত্রিক পরিবেশে, আপনার গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিচালিত হবে, সেখানে সেই সরকারের জনগণের অংশগ্রহণ থাকবে, এই জিনিসটি তো মানে মারাত্মকভাবে অনুপস্থিত। যে একটা সরকার পরিচালিত হচ্ছে, এই সরকারটা জনগণের ভোটের দ্বারা নির্বাচিত না। একটা অনির্বাচিত সরকার যখন আপনার রাষ্ট্রের মধ্যে থাকে, তখন রাষ্ট্রীয় কাঠামোর অনেক কিছুতেই আপনি ভঙ্গুর দেখতে পাবেন, অনেক কিছুই আপনার কাছে যা দেখতে চান সেরকম মনে হবে না। তো সেখান থেকে একটি অনির্বাচিত সরকার, আপনার কথা বলছি আমি, কোট আনকোট, একটি অনির্বাচিত সরকার যদি থাকে আপনার হিসাব মতো, তাহলে কি আমরা যা খুশি তাই বলতে পারি? না না, আমরা যা খুশি তাই বলতে পারি না। আমি বলতে চাই যে এটা কিন্তু এক পক্ষ থেকে না, যা খুশি তাই বলাটার একটা উৎসব শুরু হয়ে গেছে অনেক দিন ধরেই। আমি যে রাজনৈতিক দলটি করি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি,
সেই রাজনৈতিক দলের আপনার প্রথমেই আছে যে আমরা প্রয়াত রাজনৈতিক নেতৃবৃন্দকে আমরা যথাযথ মর্যাদার আসনে আমরা রাখব, এবং একজন প্রয়াত রাজনৈতিক নেতা সম্বন্ধে আমরা কখনোই অশালীন বক্তব্য রাখবো না। ইতিহাসেই তাকে বিচার করবে তার রাজনৈতিক জীবনে ভুল ত্রুটি ইত্যাদি ব্যাপার। কোনো রাজনীতিবিদকে আমরা দেবতার আসনে বসাতে চাই না, কোনো রাজনীতিবিদকে আমরা আপনার অহেতুক বিতর্ক করে তাকে আমরা ছোট করতে চাই না, কারণ আমরা এটা শিক্ষা আমরা গ্রহণ করছি, বা এই শিক্ষা আমাদের আছে যে আমরা ইচ্ছা করলে একজনকে বড় করতে পারবো না, ইচ্ছা করলে আমরা একজনকে ছোট করতে পারবো না। এখন এখান থেকে উত্তরণের পথটা কি? আমরা যেটা মনে করি যে রাজনৈতিক সহনশীলতার মাত্রাটা যদি আমরা দেখাতে না পারি, রাজনৈতিক সহনশীলতা, প্রতিপক্ষের উপর রাজনৈতিক অশালীন আক্রমণ, প্রতিপক্ষের উপর রাজনীতিকে আপনার আক্রমণের বাইরে গিয়ে রাষ্ট্রীয় পেশিশক্তির পৃষ্ঠপোষকতা আক্রমণ, এগুলোর থেকে যদি আমরা সরে আসতে না পারি, তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতি হবে। এবং আস্তে আস্তে ব্যাপারটাকে, যেমন আমাকে গত 24 ঘন্টা 48 ঘন্টা অনেকেই বলছে রাজনীতিতে এখন যেভাবে খিস্তি খাওয়া শুরু হয়ে গেছে, ভবিষ্যতে হয়তো এটার মাত্রাটা আরও অশনীয় পর্যায়ে পড়বে। আমরা নিজেরা অবশ্যই বিব্রত বোধ করছি, কারণ আমরা যে আদর্শ উদ্দেশ্য নিয়ে রাজনীতি শুরু করেছিলাম, আমরা তার ছিটেফোঁটা এখন কিন্তু পাচ্ছি না। এটার জন্য কিন্তু একতরফাভাবে আপনি যদি একটা পক্ষকে আপনি দায়ী করতে পারবেন না, এটাকে আপনি সবাইকে দায়ী করতে হবে। আর সবাই এখানের জন্য দায়ী, ছোট দল বড় দল, ছোট নেতা বড় নেতা। তবে আমরা যেটা চাই সেটা হলো যে আমরা আমাদের নেতাকে, আমরা যারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমরা আমাদের একটা আদর্শ স্থানে রাখতে চাই, আমরা তাদেরকে অনুসরণ করতে চাই, আমরা তাদেরকে অনুকরণ করতে চাই, আমরা তাদের শালীন ভাষা দেখতে চাই, আমরা তাদের মধ্যে শালীনতা দেখতে চাই, আমরা তাদের মধ্যে আমরা এমন কিছু দেখতে চাই যেটা আমরা অনুপ্রাণিত হব। কিন্তু আমরা আসলে আজকে বলতে দ্বিধা নেই যে আমরা সেটা দেখতে পাচ্ছি না। ধন্যবাদ জনাব রাশিক রহমান। ধন্যবাদ। শুনছিলেন অঞ্জন রায়, আমি একটু কনফিউজড, কারণ আপনি যে প্রশ্নটা করেছেন যে এর সমাধান কিভাবে হবে। রাজনীতি করার মানে এই না যে আমি ঢালাওভাবে সবাইকে দোষী করব, এবং রাজনীতি করার মানে এই না যে আমি পরিষ্কার করে কোনো কথা বলতে পারবো না। জনাব সেলিম আলদিন নয়, শাহাদাত হোসেন সেলিম। হ্যাঁ, আমি ইচ্ছা করে সেলিম আলদিন কথাটা বললাম এই কারণে যে দেখুন, আমি যখন একটি ভুল নাম বলছি, ন্যাচারাল রিয়াকশনটা হচ্ছে আপনি আমাকে ঠিক করে দিচ্ছেন। অর্থাৎ যিনি রাজনীতি করবেন তার ওই শক্তি থাকা দরকার, যেখানে যেটা ভুল সেটাকে ভুল বলা, যেটা ঠিক সেটাকে ঠিক বলা। উনি আমার অনেক সিনিয়র রাজনীতিবিদ, অভিজ্ঞতা অনেক বেশি আমার থেকে এগিয়ে আছেন। আমি খুব খুশি হতাম যদি সেলিম সাহেব আজকে জাতির সামনে, দেশের সামনে আপনার এই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে কতগুলি জিনিস পরিষ্কার করতে পারতেন। হ্যাঁ, ওনার দল এলডিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, যা 2006 সালে প্রতিষ্ঠিত হয়, এবং এলডিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উনি সহ তারা কিন্তু বেসিক্যালি জাতীয়তাবাদী দলের নেতৃস্থানীয় ব্যক্তিরাই ছিলেন। এবং আমার এখনো মনে পড়ে অলি সাহেব কিন্তু একটি প্রেস কনফারেন্স করার মধ্যে দিয়ে বলেছিলেন যে মা এবং ছেলে উভয়ই বিশ্ব চোর, আমি ভুলে যাইনি। এবং সেই দলের অন্যতম একটি আদর্শ হচ্ছে যে আমরা জাতীয় নেতা বা শীর্ষস্থানীয় যারা নেতা তাদেরকে কোনো বিতর্কের মাঝে আনবো না। এই আদর্শে যদি উনি সত্যিকার অর্থে বিশ্বাস করেন, তাহলে কিছুদিন আগে লন্ডন প্রবাসী, লন্ডন থেকে তারেক জিয়া যে স্টেটমেন্টটা করলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্বন্ধে, সেই বিষয়ে কি কারণে তিনি এই টেলিভিশনে পরিষ্কার বক্তব্য দিতে পারছেন না? অর্থাৎ তার আদর্শ আজকে কম্প্রোমাইজড। রাজনৈতিক স্বার্থ, রাজনৈতিক সুবিধা, রাজনৈতিক অবস্থানকে চিন্তা করে তারা কোনো পরিষ্কার অবস্থানে যেতে চান না। আর এই আলোচনার থেকে আমি এতটুকুই বলতে চাই, এই যদি আমাদের মনোবাঞ্ছা, আমাদের দৃঢ়তা, আমাদের সংকল্প হয় যে রাজনীতি করার জন্য রাজনীতি করব, সত্যকে সত্য বলতে পারবো না, তাহলে এই সমস্যার সমাধান আসলে আমি দেখি না। তবে যেহেতু সমস্ত বাংলাদেশের সাধারণ মানুষ এই প্রোগ্রামটি দেখছে, তাই সবাইকে শুধু একটা কথা বলতে চাই যে ক্রিস্টোফার কলম্বাস, যাকে বলা হয় যে নর্থ আমেরিকা তিনি আবিষ্কার করেছিলেন, তিনি তার জীবদ্দশায় একটা কথা বলছিলেন। তিনি বলছিলেন যে উই ফলোড দ্য লাইট অফ দ্য সান অ্যান্ড দেন উই লেফট দ্য ওল্ড ওয়ার্ল্ড। অর্থাৎ আমরা সূর্যের আলোকে অনুসরণ করে পুরনো পৃথিবী ছেড়ে নতুন পৃথিবী আবিষ্কার করতে বেরিয়ে পড়েছিলাম। বাংলাদেশকে ওই একই ভাষায় যদি বলতে হয়, বাঙালি জাতির এই বাংলাদেশ নামক দেশটির যে আবির্ভাব, তার জন্য সূর্যের আলো এবং সূর্য কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের 30 লক্ষ
দামাল সন্তানরা, আরও লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, স্বাধীনতাকামী মানুষ এবং 2.5 লক্ষ মা বোন যারা তাদের ইজ্জতের বিনিময়ে এই লাল সবুজের পতাকায় 55,598 বর্গমাইলের বাংলাদেশ পেয়েছেন, তারা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বজ্রকণ্ঠকে অনুসরণ করেই তাদের যার যা কিছু ছিল তা নিয়ে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন এবং তারা সফল হয়েছিলেন, কারণ একটা নেতৃত্ব ছিল। এবং আজকে আমি একটা কথা বলতে চাই, আমি এইসব আজে বাজে কথায় আসলে খুব একটা ভীত না, দুঃখিত, আহত, ব্যথিত, কিন্তু ভীত না এই কারণে নেতৃত্বের কয়েকটা পূর্ব শর্ত আছে। জনাব তারেক জিয়া জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, মোস্ট লাইকলি তার জায়গা থেকে নিশ্চয়ই তার একটা নেতৃস্থানীয় জায়গা ছিল। আপনি দুর্নীতিবাজ হন বা না হন, আপনি গুন্ডা হন বা না হন, মাস্তান প্রকৃতির হন বা না হন, বা বুদ্ধিজীবী প্রকৃতির হন বা না হন, এরপরেও বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার প্রকৃতির মানুষকে নেতা হতে দেখা গিয়েছে। কিন্তু তার মাঝে একটা জিনিস ছিল, যে এই জিনিসটা হচ্ছে গ্রহণযোগ্যতা। জনাব তারেক রহমান যেসব কথাবার্তা বলছেন, সেসব কথা বলার মধ্য দিয়ে তিনি সম্পূর্ণভাবে তার দলের বিশ্বাসে যারা বিশ্বাসী, তার যারা অনুসারী অথবা যারা দোদুল্যমান অবস্থায় আছেন, তাদের কাছ থেকে গ্রহণযোগ্যতা হারাচ্ছেন, সম্মানের জায়গাটি হারাচ্ছেন। সুতরাং একটি জায়গায় আমি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসাবে আশান্বিত যে আর যাই হোক, তারেক জিয়ার যে দুর্বিসন্ধি আমরা 2001 থেকে 2006 সাল পর্যন্ত দেখেছিলাম, তা আশু ভবিষ্যতে এই বাংলাদেশে আর কোনোদিন সফল হবে না। কারণ একজন রাজনৈতিক নেতা হিসেবে যেই গ্রহণযোগ্যতা তার থাকার দরকার ছিল বা যে সম্মানের জায়গাটি তার রক্ষা করার দরকার ছিল, সেটি তিনি নিজ ইচ্ছায় নষ্ট করে ফেলছেন এবং একই সাথে যারা তাকে অনুসরণ করেন এবং এলডিপির ভাই আমার, তারাও তো একবার বিএনপি ছেড়ে গেলেন, আবার বিএনপির কাছে চলে এসেছেন, গৃহে ফিরে এসেছেন। আমি মনে করি তাদেরও গ্রহণযোগ্যতা দিনে দিনে নষ্ট হচ্ছে। হয়তো বা এই টেলিভিশন প্রোগ্রামে তিনি স্বীকার করবেন না, এটাই স্বাভাবিক, বাট এর বিচার করার দায় দায়িত্ব জনগণের। আপনি বিষয়ের যখন অবতারণা করছিলেন, কটুবাক্য, আক্রমণ, পাল্টা আক্রমণ, শালীনতা ইত্যাদি ইত্যাদি, আমার ধারণা যে সম্প্রতি জনাব তারেক রহমানের মন্তব্য নিয়ে আমাদের রাজনৈতিক নেতারা, শীর্ষ পর্যায়ের নেতারা যেই বাক্যবাণে জর্জরিত করছেন একজন আরেকজনকে, সেটাই বুঝাতে চেয়েছিলেন। আমরা দুজন হয়তো পাশ কাটিয়ে গেছি, যেহেতু উনি বিষয়টা এনেছেন রাশেক ভাই, তো এখন সেই বিষয়ে একটু বলতে চাই। আমি রাশেক ভাইয়ের সাথে ওই জায়গাটায় একমত। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তারপর সবচেয়ে বেশি সময় দলটি চালিয়েছেন বেগম খালেদা জিয়া। এই দুজনের উত্তরসূরি হিসাবে যদি বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব তারেক রহমানের হাতে যায়, তাহলে একটা জিনিস আপনি খেয়াল করবেন যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে কিভাবে মূল্যায়ন করেছেন বা বঙ্গবন্ধু সম্পর্কে তার কি অবস্থান ছিল। বেগম খালেদা জিয়া 2 বারের প্রধানমন্ত্রী বা 3 বারের প্রধানমন্ত্রী, অনেকবার বিরোধী দলে ছিলেন এবং অনেক বছর ধরে বিএনপির শীর্ষ নেতৃত্বে আছেন, তার হাল ধরে আছেন। তার অবস্থান, তার বক্তব্য, তার মন্তব্য কখনোই কিন্তু বঙ্গবন্ধুর প্রতি অশালীন, কটূক্তি, অবমাননাকর, উস্কানিমূলক বলেননি। তো ও দুজনের আদর্শ নিয়ে যদি বিএনপির নেতৃত্বে জনাব তারেক রহমান আসেন, তাহলে আমি বলবো তিনি তার বাবা এবং মা, বা একজন সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রী, বা বিএনপির প্রতিষ্ঠাতা এবং সবচেয়ে বেশি সময় ধরে বিএনপির নেতৃত্বে থাকা মানুষ দুটির আদর্শ থেকে সরে এসেছেন। সেই আদর্শ বিএনপি যারা করছেন, বিএনপিকে যারা সমর্থন করেন, বিএনপিকে যারা ভোট দেন, তারা কিভাবে নেবে, এটাই আগামী দিনে দেখার বিষয়। আর বঙ্গবন্ধুর 71-এর ভূমিকা, বঙ্গবন্ধুর ব্যক্তিগত বিষয় নিয়ে যেই ধরনের মন্তব্যগুলো তিনি করছেন, সেগুলো তো নিঃসন্দেহে শালীনতা বর্জিত, নেতৃত্ব সুলভ নয়। এবং বিএনপি যারা করেন তারা তারেক রহমানকে এরই মধ্যে একটি বিশেষণ দিয়েছেন, আমরা পোস্টারে, ব্যানারে, বিভিন্ন অনুষ্ঠানে এই বিশেষণটি ব্যবহার করতে দেখি, দেশ নায়ক তারেক রহমান। তো একজন দেশনায়কোচিত বক্তব্য এবং মন্তব্য এবং রুচি থাকা উচিত। সেই জায়গাটায় বোধহয় উনি থাকতে পারছেন না। কারা কেন তাকে এই ধরনের পরামর্শ দিচ্ছেন, বা তিনি কি ভেবেচিন্তে ইচ্ছাকৃতভাবে বলছেন, না জেনে বলছেন, নাকি কোনো দুরভিসন্ধি থেকে বলছেন, সেগুলো এখনো স্পষ্ট না, পরিষ্কার না। তবে বাংলাদেশের রাজনীতি, তারেক রহমানের বর্তমান অবস্থান, তার দলের বাস্তবতা এবং যারা ক্ষমতাসীন আছেন, এই সব কিছুর বিচারে একজন সংবাদকর্মী হিসেবে রাজনীতির ঘটনাক্রম পর্যবেক্ষণ করি, সেই হিসাবে আমার মনে হচ্ছে যে তারেক রহমান
এটাই ভেবেছেন হয়তো যে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করলে, তাকে আক্রমণ করলে এবং তাকে হেয় ছোট করলেই হয়তো তাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ বা ক্ষমতাসীন যে দলটি আছেন তাদেরকে ঘায়েল করা যাবে। এছাড়া আমি আর কোনো কারণ বা যুক্তি খুঁজে পাই না তার এই ধরনের আচরণ। শাহাদাত হোসেন সেলিম। অঞ্জনরা, আজকে তো আসলে আমি লিবারেল ডেমোক্রেটিক পার্টি করি, এলডিপি করি, এলডিপি প্রতিনিধিত্ব করছি, বিএনপিকে প্রতিনিধিত্ব করছি না, যে কারণে তারেক রহমান সম্বন্ধে আলাপ আলোচনার মধ্য দিয়ে ধরেন আমাকে একটা অস্বস্তিকর অবস্থা আপনারা ফেলে দিচ্ছেন। দ্বিতীয়ত আমরা আলোচনাটা অন্যদিকে নিয়ে গেছিলাম, যেন আশিক রহমান সাহেব অপ্রয়োজনীয়ভাবে কর্ণবলী হিসাবে একটা বক্তব্য নিয়ে এসেছেন। এই বক্তব্য তো আমরা ধরেন আজকে যারা সরকারের মন্ত্রী, সেই জাসদের স্লোগান কি ছিল 72 থেকে 73, সর্বনাশা মুজিববাদ, কেড়ে নিল পেটের ভাত, মুজিব তোমার মরণ হবে, কাফন ছাড়া দাফন হবে, এই স্লোগান কি দেন নাই? মতিয়া চৌধুরী কি বলেন নাই শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বানিয়ে মানে হাড্ডি দিয়ে ডুগডুগি বাজানো হবে? রাজনীতিতে আপনার অতীত ইতিহাস ভুলে গেলে চলবে না। এটা আর আপনার যে বিশ্বাসের জায়গা, আশিক রহমানের মতো বিশ্বাস করবে, আমি শাহাদাত হোসেন সেলিম আমার মতো বিশ্বাস করবে, আমি ওনার বিশ্বাসকে শ্রদ্ধা করব, আমি চাই উনি আমার বিশ্বাসকে শ্রদ্ধা করুক। শ্রদ্ধা না করতে পারুক, আমার বিশ্বাসকে কটূক্তি যেন না করে। আমি ব্যক্তিগত বিশ্বাস করি 1971 সালে 26শে মার্চ যদি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করতো তাহলে বাঙালি জাতির এত দ্রুত স্বাধীনতা আসতো না। সেনাবাহিনী যদি অস্ত্র হাতে তুলে না ধরতো, পরিকল্পিতভাবে যুদ্ধ যদি না করতো, অন্ধকার মানে আচ্ছন্ন জাতিকে যদি আশার আলো দেখাতে না পারতো, তাহলে কিন্তু আমাদের স্বাধীনতাটা অত দ্রুত আসতো না। এটা আমার বিশ্বাস। আমার এই বিশ্বাসকে আপনার সম্মান করুন, কিন্তু না করুন আমার কিছু আসা যায় না, কিন্তু আপনার আমার এই বিশ্বাসকে আপনি কটূক্তি করতে পারবেন না। জনাব তারেক রহমান বক্তব্য রাখছেন, যেটা আমরা পত্রপত্রিকায় পড়েছি, যদ্দূর পড়েছি দেখেছি, উনি কয়েকটি বইয়ের রেফারেন্স দেখেছে বক্তব্য দিয়েছেন, একটা রাজনৈতিক বক্তব্য। তিনি একটি বৃহৎ রাজনৈতিক দলের একজন সিনিয়র ভাইস চেয়ারম্যান, তার রাজনৈতিক বক্তব্যটা আপনি রাজনৈতিকভাবে দেন। আমরা দেখেছি কি আওয়ামী লীগ মানে তারেক রহমানের বক্তব্যের মধ্যে দিয়ে এক ধরনের অস্বস্তিকর অবস্থায় পড়ে যায়, এক ধরনের অস্থিরতায় ভোগে। অস্থিরতায় ভুগতে গিয়ে তুই, তোকারি, গুন্ডা, পান্ডা, বদমাশ এগুলো বলতে গিয়ে নিজের দেউলিয়ত্ব প্রমাণ করে। এটা আপনি হয় আপনি এই বিষয়টিকে রাজনৈতিকভাবে আপনি মোকাবিলা করেন, রাজনৈতিক বক্তব্য দেন, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করে ব্যাপারটাকে আরো ঘোলাটে করবেন কেন? আমরা ইতিমধ্যে কয়েকটি আলোচনায় বলেছি যে আমরা রাজনৈতিক মানে ভাষাটাকে পরিচালিত করতে চাই, এবং এটাও বলতে চাই যে এটা একটা শব্দ তো আছেই, এই শব্দটা আকাশ থেকে পড়ে নাই যে ঢিল মারলে পাটকেল খেতে হবে। আপনি জিয়াউর রহমান আওয়ামী লীগ সরকারের দেওয়া বীর বিক্রম, বীর উত্তম খেতাবিধারী একজন মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার, একজন ফোর্সের অধিনায়ক। আপনার বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রীরা অনবরত বলে চলছেন যে তিনি আইএসএর এজেন্ট, পাকিস্তানের দালাল, রাজাকার। তাহলে আপনি পাল্টা বক্তব্য আপনাকে শোনার জন্য কিন্তু আপনার মানসিকভাবে তৈরি থাকতে হবে। আপনি বড় হন বা ছোট হন, আপনি আমাকে আঘাত করলে আমি ক্ষুদ্র হোক আর বৃহৎ আঘাত আমি আপনাকে আঘাত করতে পারি। এখন আপনি বসবাস করছেন দুর্গম দুর্গে আপনি অবস্থান করে আপনার প্রতিপক্ষকে, ওই যে ভারতের বিভিন্ন দুর্গম দুর্গগুলো দেখি, আপনার ছোট্ট একটা ফোকর আছে, সেখান থেকে অস্ত্র তাক করে আপনার প্রতিপক্ষে গুলি করে মারা যায়, নিজে সেফ থাকা যায়। আপনি একটা নিরাপদ জায়গায় অবস্থান করে প্রতিপক্ষকে আক্রমণের উপর আক্রমণ করে যাবেন, আপনাকে একসময় পাল্টা আক্রমণ মধ্যে আপনাকে পড়তেই হবে। আমরা আসলে সেটা চাই না। আমরা গত কয়েকদিন ধরে আলাপ আলোচনার মাধ্যমে যেটা দেখে আসছি, যেটা শুনে আসছি, সেটা হলো যে মানুষ কিন্তু এটা অবসান চায়। মানুষ অবসান চায়। এখন বিএনপি আন্দোলনের কথা বললে, 20 দলীয় যেটা আন্দোলনের কথা বললে একটা তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। 20 দলীয় জোটে আন্দোলন করলে বলা হয় যে, আমি অনেক এই আলোচকদের মুখে শুনি যে তাদের সাংগঠনিক অবস্থা ভালো নয়। সাংগঠনিক অবস্থা ভালো কি খারাপ, জনগণ বিএনপির পক্ষে আছে বা 20 দলীয় জোটের পক্ষে আছে কি না, এটা তো প্রমাণ করার সুযোগ জাতীয় নির্বাচনের মাধ্যমে হয়নি। কিন্তু আপনি টঙ্গী সহ অন্যান্য সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী যে বিপুল ভোটে জয়লাভ করেছে, টঙ্গীর মতো জায়গায় যেখানে সরকারের মন্ত্রী এবং এমপি, শতাধিক এমপি এবং মন্ত্রী সেখানে অবস্থান নেওয়ার পরও বিএনপি জয়লাভ করেছে, বিএনপির প্রার্থী 20 দলীয় যেটা প্রার্থী জয়লাভ করেছে, এটা কি সাংগঠনিক শক্তির বাইরে? এখানে কি জিনভূতেরা ভোট দিয়েছে, সমর্থকরা ভোট দেয়নি? সুতরাং আপনি এখন কি রাষ্ট্রটাকে আপনি মুখোমুখি করে দিচ্ছেন একটা রাজনৈতিক দলের বিপক্ষে। রাষ্ট্রীয় শক্তি, যে রাষ্ট্রীয় শক্তিকে লালন পালন করার পিছনে আমাদের অবদান আছে,
সমস্ত জনগণের অবদান আছে। জনগণের ট্যাক্সের টাকা যে রাষ্ট্রীয় শক্তি পরিচালিত হচ্ছে, সেই রাষ্ট্রীয় শক্তিকে আপনি ব্যবহার করছেন রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য। আপনি রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ভাষায় আপনি দমন করেন, রাজনৈতিক প্রতিপক্ষের জনসভাকে আপনি রাজনৈতিক জনসভা দিয়ে আপনি এটা মোকাবিলা করেন। আপনার ওই আইন দিয়ে জনসভা বন্ধ করে আপনি আর যাই বলেন উল্লাস করবেন যে বিরোধী দলের শক্তি নাই। আপনি হেন কোনো অশালীন ভাষা আছে? আপনি অঞ্জনরা আমার কাছে একটা জিনিস আমি খুব উপলব্ধি করছি, যে কোনো আলাপ আলোচনা টক শোতে সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি নাই, নিশ্চিহ্ন হয়ে গেছে। এমনও বলা হচ্ছে যে কোমরের জোর নাই। আরে বাবা, কোমরের জোর না থাকলে তো আপনি নিশ্চিত। তারপরে সারাক্ষণ শুধু বিএনপি 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 বিএনপি, এটা করছে ওটা করছে এটা করছে, এটা করে কিন্তু আপনার এক ধরনের আপনার দোদুল্যমানতা অথবা করছেন। নিয়ম মাফিক বিরতি থেকে ঘুরে আসতে চাই। দর্শক, ছোট একটি বিরতি রয়েছে জিটিভি সংলাপের, প্রত্যাশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, ফিরে এলাম জিটিভি সংলাপে। জনাব রাশেক রহমান আপনার কাছে আছি। জনাব শাহাদাত হোসেন সেলিম আপনার কথা উত্তর দিয়েছেন। তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার জায়গা থেকে, যে তিনি বিএনপির প্রতিনিধিত্বের জায়গাটির থেকেও তিনি এলডিপি করেন, সুতরাং সব দায়িত্ব নিয়ে উনি বলতে পারবেন না, এবং তিনি আপনার বক্তব্যের একটি ব্যাখ্যা দিচ্ছেন এবং তিনি তার লেন্সটি ফোকাস করছেন সম্পূর্ণ রাজনীতির দিকে। প্রথমেই আমি দুঃখ প্রকাশ করতে চাই যে সেলিম ভাই আমার কথাটা একটু ভুল বুঝেছেন। আমি বলেছি বিভিন্ন সময় বিভিন্ন প্রকৃতির মানুষ বাংলাদেশের নেতৃত্বে এসেছে। এটা আমি তারেক জিয়া অথবা অন্য কোনো স্পেসিফিক ব্যক্তির ব্যাপারে বলি নাই। যেটা স্পেসিফিক্যালি বলেছি সেটা হচ্ছে, যেই ধরনের মানুষই নেতৃত্বে আসুক না কেন, সে তার গ্রহণযোগ্যতা যদি হারিয়ে ফেলে, সে তার বিশ্বাসযোগ্যতা যদি হারিয়ে ফেলে, তাহলে তার নেতৃত্ব ধরে রাখতে পারবে না। এটা তো ইউনিভার্সাল ট্রুথ, এটা নিয়ে তার ডিবেট হয় না। আর সেলিম ভাই যেই কথাগুলো বললেন, তাতেই কয়েক মিনিটের ডিসকাশন থেকে আমি যেটা বুঝলাম যে তারেক জিয়া যেই কথাগুলো বলেছেন তার বক্তব্যে, সেটার সাথে তিনি কিছুটা একমত। এবং আমার মনে হয় ওনার বয়স 50-এ পড়লো, 50তম জন্মবার্ষিকীও পালন করা হয়েছে। 50তম জন্মবার্ষিকীর দিনে যদি নতুন করে বই পড়ে বাংলাদেশের সত্যিকার ইতিহাস সম্বন্ধে জানতে হয়, যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কিভাবে হয়েছে, কার নেতৃত্ব হয়েছে, কার কথায় হয়েছে, তার কিছু বলার থাকে না, তাহলে হয়তোবা অনাগত ভবিষ্যৎ, আমি তো ভবিষ্যৎ দেখতে পারি না, যদি কোনোদিন তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশ সত্যি পরিচালিত হয়, তাহলে এই দেশের কি হবে আমি একটু চিন্তিত। এটা আওয়ামী লীগের কর্মী হিসাবে শুধু না, একজন সাধারণ নাগরিক হিসাবে আমি খুব চিন্তায় আছি। আর সেলিম ভাইয়ের একটা কথা অ্যাড করি, মেজর জেনারেল জিয়াউর রহমানের বীর উত্তম পদক নিয়ে আমি কোনো কথা বলছি না, কিন্তু উনি যেটা বললেন যে উনি ঘোষণা না দিলে এই দেশের স্বাধীনতা আসতে আরও দেরি হতো, এটার সাথে আমি সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করি। কারণ আমার বাড়ি রংপুর মিঠাপুকুর, সেখানে একটা ইউনিয়ন আছে যেটার নাম রানীপুকুর ইউনিয়ন। আমি ওনার জ্ঞাতার্থে এবং সকলের জ্ঞাতার্থে জানাতে চাই যে রানীপুকুর ইউনিয়নের বীর মানুষেরা 23শে ডিসেম্বর নিজ উদ্যোগে বিদ্রোহ করে তীর ধনুক নিয়ে খালি হাতে রংপুর ক্যান্টনমেন্ট দখল করতে গিয়েছিলেন। 23শে মার্চ, অর্থাৎ 25শে মার্চেরও আগে। এবং এটা প্রত্যেকটা দলিল দস্তাবেজ কাগজে আছে, যারা জানতে চান তারা রংপুরের জেলা প্রশাসক মহোদয় ওখানে গেল এই তারিখ, এবং কারা কারা অংশগ্রহণ করেছিলেন, কতজন লোক মৃত্যুবরণ করেছেন, কতজন লোক আহত হয়েছিলেন, সব তথ্য আপনারা পাবেন। অর্থাৎ শুধু তাই না, মেজর রফিকুল ইসলাম তার বইয়ে পরিষ্কারভাবে লিখেছেন কখন থেকে বিদ্রোহ করার প্রস্তুতি চলছিল। মেজর জেনারেল খালেদ মোশাররফ সাহেব কখন বিদ্রোহ করেছেন, কখন থেকে প্রস্তুতি নিয়েছেন, মেজর জেনারেল শফিউল্লাহ সাহেব কখন থেকে। অর্থাৎ ওই 5 কিলোওয়াট বা 10 কিলোওয়াট দুর্বল রেডিওর দৈব বাণী শোনার জন্য বাঙালি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, তার জন্য ওই অপেক্ষায় ছিল, এটা বিশ্বাসযোগ্য কথা না। তবে উনি বীর উত্তম পেয়েছেন, উনি যুদ্ধ করেছেন, সেটা নিয়ে তো আমি এখানে কোনো বিতর্ক করছি না, আমি একবারও সেটা নিয়ে কোনো কথা তুলি নেই। আমার আপত্তি আসে তখনই যখন আসলে একটা কথা আছে, গাধা গাছে ধরে না, গাধা জন্মায়। ওনাদের এই কথাগুলো শুনলে আমার নিজেকে একটা গাধা প্রকৃতির মানুষ মনে হয়। কেন? কারণ আপনি অঞ্জন রায়, আপনাকে যদি আমি এখন অনুষ্ঠানের বাইরে এসে বলি অঞ্জন দা আমাকে 1 লক্ষ টাকা ধার দেন, আপনি আমাকে চিনেন না, জানেন না, দেওয়ার তো কথা না স্বাভাবিকভাবে, থাকতে হবে। এবং তারপর যদি থাকতে হবে, এবং তারপর যদি বলি যে এখন আপনি টাকা না দিয়ে আপনার প্রাণ কি দিন আমার জন্য, সেটা তো প্রশ্নই আসে না। অর্থাৎ বাংলাদেশের 7.5 কোটি মানুষ মেজর জিয়ার নাম 1971 সালে 26 মার্চের আগে কোনোদিন শুনে নেই, জানে নেই, কিন্তু হঠাৎ করে একটি 5 বা 10 কিলোওয়াটের একটি দুর্বল ট্রান্সমিটারের মাধ্যমে বলেন, আই মেজর জিয়া ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং এই দৈব কণ্ঠ শোনার পরে সকলের প্রস্তুতি নিয়ে নিল যে এখন আমাদেরকে যুদ্ধ করতে এবং দেশ স্বাধীন করতে হবে। তার আগে কোনো ইতিহাস নেই। এগুলো শুনলে নিজেকে একটু গাধা প্রকৃতির মানুষ হয়। আমি নিজে যেহেতু বয়স কম, নিজেকে গাধা রাখি, অসুবিধা নেই,
কিন্তু মনে হয় যে কেন জানি মনে হয় যে 30 লক্ষ মানুষ যে মারা গেল। কিন্তু আপনি নিজেকে গাধা ডাকেন আপত্তি নেই, অন্য কাউকে ডাকতে দিয়েন না। না, আমি অন্য কাউকে ডাকতে দিচ্ছি না, কিন্তু এই ধরনের কথা হলে আমি কেন অন্য মানুষকে ডাকতে পারি কোন এক নিজেকে ছোট করার দরকার। এবং মনে হচ্ছে যে 30 লক্ষ শহীদ এবং 2.5 লক্ষ মা বোন যারা ইজ্জত হারালেন তারা সকলেই তাদেরকে অপমাননা করা হচ্ছে, অপমান করা হচ্ছে। জিয়াউর রহমান সাহেব যুদ্ধ করেছেন সেই বিতর্ক এখানে নাই, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে বাঙালি জাতি তার 1000 বছরের লাঞ্ছনা গঞ্চনার যে ইতিহাস, পরাজয়ের যে ইতিহাস, তার ব্যত্যয় ঘটিয়ে তাকে পরাস্ত করে একটা স্বাধীন দেশে রূপান্তরিত হবে, এটা চিন্তা করাই তো ভুল। সেখানে তাকে আমরা রাজাকার ডাকছি, পাক বন্ধু ডাকছি। এবং সেলিম ভাই, রাজনীতিতে আপনি কোথায় যাবেন আমি জানি না, আমি কোথায় যাব আমি জানি না। আপনার কাছে শুধু একটা আহ্বান, একটা রিকোয়েস্ট করতে পারি ছোট ভাই হিসাবে, যে অ্যাটলিস্ট টেলিভিশনের সামনে আপনি স্বীকার করুন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া বাংলাদেশ যে আজকে স্বাধীন, এই পর্যায়ে আমরা আসতে পারতাম না। এইটুকু আপনি স্বীকার করেন, আমি তো অন্য কিছু চাচ্ছি না। দ্যাটস দ্য অনলি থিং উই আর আস্কিং ফর। অন্য কিছু দরকার নেই। আপনি আপনার দল করবেন, আপনি বিএনপির সাথে দল করবেন, জামাতের সাথে করবেন, আপনি কর্নেল ওলি সাহেব আপনার চেয়ারম্যান, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, তারপরেও নিজের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক উদ্দেশ্যে একটা স্বাধীনতা বিরোধী দল জামাত ইসলামী মুসলিম লীগের সাথে মিলে হয়তো আন্দোলন করা লাগে, ঠিক আছে, সেগুলো মেনে নিতে পারি, সেটা মেনে নিলাম। কিন্তু অ্যাটলিস্ট আজকে এখানে বসে এতটুকু বলেন যে এই কথাটা বলা ঠিক হয়নি। ইট পাটকেল দিয়ে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করা, তার মধ্য দিয়ে কোটি কোটি বাঙালির যে স্পৃহা দেশকে স্বাধীন করার, নিজে স্বাধীন হওয়ার, সেটাকে আপনি অপমানিত করছেন। অ্যাজ এ পলিটিশিয়ান সেটা আপনি ডিফেন্ড করতে পারছেন না। এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু হয় না। আর আপনি যেটা বললেন, যে জাসদের কথা বললেন, তারপর মতিয়া চৌধুরীর কথা বললেন, প্রথম কথা হচ্ছে আমি তো আপনার অনুজ, 1975 সালের পরেই আমার জন্ম। কোথায় কি বলা হয়েছে এগুলো আমি শুনি নাই, তবে এগুলো যদি বলা হয়েও থাকে, ওই যে আপনাকে একটু আগে বললাম যে কর্নেল ওলি সাহেব এলডিপি বানানোর সময় একটা স্টেটমেন্ট করেছিলেন, কিন্তু ঘরে কিন্তু আবার ফিরে যাওয়া হয়েছে। সুতরাং ওটার সাথে একটু মিলিয়ে নিতে হবে জিনিসটাকে। আর আজকে আপনি 5ই জানুয়ারি নির্বাচনের কথা বলেছেন, আপনাকে ধন্যবাদ। আমার কেন জানি মনে হয় এলডিপি বলে না, বিএনপির ভিতরে একটা সিংহভাগ অংশ সত্যিকার অর্থে মনে করে যে 5ই জানুয়ারি নির্বাচনে তারা যদি অংশগ্রহণ করতেন তাদের ফলাফল অনেক ভালো হতো। এবং একটা কথা আপনাকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু খালেদা জিয়াকে আহ্বান জানিয়েছিলেন একটি অন্তর্বর্তীকালীন সরকার করার জন্য, কিন্তু পার্থক্যটা কি? সরকারটা হতো জনপ্রতিনিধিত্বশীল, ইন দ্য সেন্স যে বাংলাদেশ জিও পলিটিক্যালি এত ইম্পর্টেন্ট একটা জায়গায় আজকে আছে যেখানে এক মুহূর্তের জন্য আপনি শাসন ভার কোনো জনপ্রতিনিধি ছাড়া অন্য কাউকে দিতে পারেন না, এবং তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আরো অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে চাওয়া হয়েছিল। আপনি তার সাথে একমত না হতে পারেন, কিন্তু 5ই জানুয়ারির নির্বাচনে যে আপনারা অংশগ্রহণ করলেন না, আপনারা কি সমস্ত দেশে বর্ধিত সভা করার মধ্যে দিয়ে নেতাকর্মীদের মতামত নিয়ে এসে সিদ্ধান্ত নিয়েছিলেন? আপনাদের এই সিদ্ধান্ত কি গণতান্ত্রিক? বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী দলের অনুসারী যারা, সমর্থক যারা, তাদের সকলের হয়ে তিনি এককভাবে একটা সিদ্ধান্ত নিয়েছেন। আপনি টেলিভিশনে বসে গণতন্ত্রের কথা বলেন, কিন্তু আপনি 5ই জানুয়ারি নির্বাচনকে বয়কট করবেন, সেখানে অংশগ্রহণ করবেন না। এই যে অ্যাবস্টেইন করার একটি গণতান্ত্রিক অধিকার, অ্যাবস্টেইনিজম, এটা 1000 বছর ধরে প্রচলিত, গ্রিক সভ্যতা থেকে ডেমোক্রেসির কি বলে কনসেপ্ট ডেভেলপ করেছে। সেই অ্যাবস্টেইন করতে গেলে একটা বর্ধিত সভা করে ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে, থানা থেকে, জেলা থেকে, কেন্দ্রীয় কমিটির সকলের মতামত নিয়ে যে আপনি সিদ্ধান্ত নেবেন, সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কি আপনি লিপ্ত হয়েছিলেন? আমি মনে গণতন্ত্র বিশ্বাস করি না, আমার অসুবিধা হলে আমি গণতন্ত্রের কথা বলি, এটা তো ঠিক না। আমি সবসময় বলি যে বিএনপি 5ই জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করলে খুবই ভালো হতো, কিন্তু দুঃখজনক তারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন অংশগ্রহণ না করার, এবং না নিয়ে আজকে তার রাজনৈতিক ফলাফল তাদের নিজস্ব সমর্থক অনুসারীরাই বলে যে তারা ভুল করেছেন। এটা অকপটে স্বীকার করতে তো দোষ মানে নতুন কোনো বিষয় আনবেন না, এটাই চলবে। আমার মনে নতুন বিষয় আসতে পারে, আচ্ছা এটা নিয়ে একটুখানি বলি। সেলিম ভাই যেটা বললেন যে আসলে রাজনীতিতে যুক্তি পাল্টা যুক্তি থাকবে, তারেক রহমান যেটা বলেছেন তার পাল্টা যুক্তি দিয়ে আওয়ামী লীগ না বলে আরো আরেক ধাপ এগিয়ে ওনারা একই রকমের উক্তি দিচ্ছেন। এটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি, এবং এখানে হচ্ছে আমাদের সবচেয়ে বড় নাগরিক হিসেবে আমাদের কষ্ট বা দুঃখের জায়গা। হ্যাঁ, কেউ একজন ব্যর্থতা তো বটেই, কোনো একজন রাজনৈতিক নেতা যখন একটি কটূক্তি করেন, তার বিপরীতে আবার তার চেয়ে দ্বিগুণ তিনগুণ কটূক্তি করেন, তারপরে আবার প্রথমজন আবার তার চেয়েও বেশি করেন। এই চর্চা আমরা দেখে আসছি, এবং সেটা থেকেই জাতি মুক্তি চায় এবং তাদের কাছ থেকে অনেক বেশি দায়িত্বশীল, রুচিশীল আচরণ করে। কেউ একজন গালি দেওয়ার পরে যাকে গালি দিয়েছেন তিনি যদি
শালীন শুদ্ধ ভাষায় তার জবাব দিতেন, তাহলে হয়তো প্রথম ব্যক্তি লজ্জা পেয়ে হয়তো পরবর্তীতে তার চেয়ে দ্বিগুণ অশালীন বক্তব্য হয়তো দিতেন না, যেহেতু এটা প্রতিযোগিতামূলকভাবে হচ্ছে, ফলে এখানে কাউকে আপনি দোষ দিতে পারেন না। কিন্তু সাম্প্রতিক যেই কটূক্তি বা অশালীন মন্তব্যগুলোর বিষয়ে আসছে, এগুলো কিন্তু সব উৎপত্তি হচ্ছে লন্ডন থেকে, এবং লন্ডন থেকে তিনি যেই ভাষায়, যেইভাবে, যেই শব্দ চয়নে যে কথাগুলো বলছেন, তার দলের যারা মূল নেতৃত্ব তারা কিন্তু সেই ভাষায় সেভাবে বলছেন না। দেশের মধ্যেও কিন্তু কোনো একটি বিষয় নিয়ে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মির্জা ফখরুল বা সৈয়দ আশরাফ, ওনাদের মধ্যেও কিন্তু পাল্টাপাল্টি হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু এই ধরনের শব্দ আসছে না, সেখানে কিন্তু এরকম উদ্ভট সব দাবি আসছে না, সেখানে কিন্তু ইতিহাস বিকৃতি হচ্ছে না, সেখানে কিন্তু বঙ্গবন্ধুর অবমাননা হচ্ছে না। এই জিনিসটা তাহলে বাইরে থেকে আসছে, কিন্তু বিএনপিকে আবার সেটাকে ধারণ করতে হচ্ছে। আপনি দেখেন বেগম খালেদা জিয়া বা মির্জা ফখরুল বা বিএনপির অন্য কোনো নেতা কিন্তু ওই ভাষায় এই ধরনের কথা বলছেন না, এই ধরনের উদ্ভট দাবিও করছেন না, কিন্তু ওখান থেকে যখন করা হচ্ছে তখন কিন্তু আবার ওনারা এটাকে সমর্থন করছেন এবং তার পক্ষ নিচ্ছেন। হ্যাঁ, বলতে পারেন তাদের দলের একজন নেতা করেছেন, কারো পুত্র করেছেন, কারো নেতা করেছেন, কারো সহকর্মী করেছেন, সেটাকে তাদেরকে তো পক্ষ নিতেই হয়, কিন্তু পক্ষ নিয়েও আমি তাদেরকে ধন্যবাদ দেব, তারা কিন্তু ওই ভাষায় কথা বলছেন না। ফলে আমাদের দেশে রাজনৈতিক পক্ষ বিপক্ষ যেই যুক্তি পাল্টা যুক্তি, কটূক্তি পাল্টা যুক্তি করছেন, এটার একটা ধরন, একটা লেভেল, কিন্তু লন্ডন থেকে যেগুলো আমদানি হচ্ছে সেটার আবার অন্য মাত্রা, অন্য লেভেল, এবং সেটাই বরং বেশি জটিল করে দিচ্ছে এই ধরনের পাল্টাপাল্টি রাজনীতিকে। সেলিম। অঞ্জন রায়, আমি যেটা বলতে চাই, আমি প্রথমে বলেছিলাম যে আমাকে আমার বিশ্বাসের জায়গায় থাকতে দিন, আপনার বিশ্বাস নিয়ে আপনি থাকুন, আপনি জোর করে কেন আপনার বিশ্বাসটা আমার উপর চাপিয়ে দেবেন। আমি 69-এর গণ আন্দোলনের একজন সক্রিয় কর্মী, 71 সালের মুক্তিযুদ্ধের প্রত্যেকটা ঘটনা আমার কাছে জানা আছে। যুদ্ধে অংশগ্রহণ করেছেন কি? আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, এটা আমার ব্যর্থতা এবং আমার আজীবনের অপূর্ণতা। এই পর্যন্ত জীবনে যে অপূর্ণতা যদি থাকে সেটা হলো আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু সেটা হলো যে আমি যুদ্ধের সমস্ত ইতিহাস জানি, এর উপরে আমি অসংখ্য বই পড়েছি, মানে যে কোনো বই প্রকাশিত আমি এটা পড়ি, সেক্ষেত্রে আমার নিজস্ব একটা বিশ্বাস আছে, আমার নিজস্ব একটা চিন্তা চেতনা আছে যুদ্ধ নিয়ে, যুদ্ধের আন্দোলন নিয়ে, যুদ্ধের পূর্ব পরবর্তী সময় নিয়ে। আমাকে আমার বিশ্বাসটা থাকতে দেন। যদি আশিক ভাইরা খুব বেশিই চান তাহলে এক কাজ করে সমস্ত দল বাতিল করে দিয়ে একমত এক দল করে ফেলেন, আমরা আর আমাদের বক্তব্যটা প্রকাশ করতে পারবো না। কিন্তু আমাদের উপর যেটা চাপ দেওয়া হয় যে আপনাকে এই মানিতে অনেয়ারে আপনাকে এটা বলতে হবে, এটা মনে ঠিক গণতান্ত্রিক সহনশীলতার মধ্যে পড়ে না। এখন ব্যাপারটা যেটা হলো, আমরা সবসময়, যেমন আমি ধরেন যেটা বললাম, এই যে সর্বনাশা মুজিববাদ, কেড়ে নিল পেটের ভাত, ওই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে যখন আমরা রাজনীতি শুরু করেছি, সবসময় কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আমাদের একটা যে আওয়ামী লীগের গণতান্ত্রিক সহনশীলতার একটু কম, এটা আমাদের এক ধরনের আছে। এখন প্রতিপক্ষকে আপনি যে ভাষায় আক্রমণ করবেন, আমি বারবার বলছি যে সেই ভাষা আপনাকে শোনার জন্য আপনার প্রস্তুত থাকতে হবে। তাহলে আশাবাদ যেটা বলছেন যে আসলে এক পক্ষ থেকে জিনিসগুলো যুদ্ধবিরোধী দেওয়া হলে আমার মনে হয় আমাদের রাজনীতি এবং গণতন্ত্রটা অন্তত আপাত দৃষ্টিতে মুক্তি পাবে। তা না হলে একটা জায়গায় স্টপ করতে হবে। এটা নিয়ে আমরা খুব পুলকিত হওয়া এবং খুব বেশি পুলকিত হওয়ার কিছু নাই। আপনি আস্তে আস্তে এইখানে ক্ষমতাসীনদের দায়িত্বটা বেশি। আর সবচেয়ে যেটা বললাম যে আমি এই যে ধরেন 5 জানুয়ারি যে নির্বাচন, এখন উনি বলেছেন যে বিএনপি কি বলছেন, বিএনপির গঠনতন্ত্র উনি কতটা পড়েছেন আমি জানি না। বিএনপি নিঃসন্দেহে সিদ্ধান্ত গ্রহণের একটা প্রক্রিয়া আছে, সিদ্ধান্ত গ্রহণের সেখানে বিএনপির আপনার ওয়ার্ড লেভেলের কমিটি থেকে আরম্ভ করে জাতীয় স্থায়ী কমিটি নামে একটা কমিটি আছে। জাতীয় স্থায়ী কমিটি হলো যে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, এবং সর্বোচ্চ নীতি নির্ধারণের ফোরামেই কিন্তু সিদ্ধান্ত ওয়ার্ড পর্যায়ে সিদ্ধান্ত হয় না। এটা শুধু বিএনপির কোনো লোক নয়, বীর্য জোটের লোক নয়, অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী, মন্ত্রী, মিনিস্টাররা আমাদের কাছে স্বীকার করেছেন যে বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে 270টা আসন পেত, 260টা আসন পেত। এটা আমরা বিশ্বাস করি। কিন্তু কেন বিএনপি যায়নি, সেটা হলো নৈতিক দৃষ্টিকোণ থেকে বিএনপি যায়নি। যে তত্ত্বাবধায়ক সরকার জন্য আওয়ামী লীগ আন্দোলন করে 170 দিন হরতাল করলে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগের জন্য সবকিছু যায়, যখন ক্ষমতা যাওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার, ক্ষমতা থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল ইত্যাদি। আপনি এইটাকে গায়ে মানে এটাতে তো আপনি গা ভাসিয়ে দিতে পারেন না। আমরা নৈতিক অবস্থান থেকে আমরা নির্বাচনে যাইনি, তার মানে এটা নয় যে আমরা নির্বাচনকে বৈধতা দিয়েছি। সারা বিশ্ব কোথাও এই নির্বাচনকে বৈধতা দেয়নি। সংকট উত্তরণের জন্য, রাজনৈতিক সহনশীল পরিবেশ সৃষ্টি করার জন্য, দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য আমরা যেটা মনে করি যে বিরোধী দলকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য না করে সরকারি দলের পক্ষ থেকে একটি সংলাপের আহ্বান জানাতে হবে। আমরা এই মুহূর্তে নির্বাচন চাচ্ছি না, কারণ এই নির্বাচন একটা সংকটের সমাধান নয়। সংকটের সমাধানটা হলো একটা নির্বাচনের পদ্ধতিটা, সেই পদ্ধতিটা আপনার সকলের কাছে গ্রহণযোগ্য একটা পদ্ধতি মাধ্যমেই আরেকটা নির্বাচনেই কিন্তু এই সংকট উত্তরণের একমাত্র পথ, অন্যথায় আমাদের জন্য একটা কঠিন দিন অপেক্ষা করছে। ধন্যবাদ রাশিক রহমান। শেষের দিকে 1 মিনিট।
1 মিনিট একটু সময় বেশি দেন। আমি 1 মিনিটকে দুবার ঘুরতে চাই। আজকের এই আলোচনায় একটু মনে হচ্ছে যে ছায়া তুমি আমার কিন্তু তুমি আমার না। আমি বিভ্রান্ত। সেলিম ভাই কি বললেন বুঝতে পারছি না। কারণ আমি শুধু বলতে চাচ্ছি যে আপনি সরকারের সমালোচনা করুন, গণতান্ত্রিক আন্দোলন করুন, কিন্তু বাংলাদেশের তো দুটি ইতিহাস থাকবে না, একটি ইতিহাস থাকবে। আমি শুধু অ্যাপিল করছি, আপনি যেহেতু পুরা সব বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জানেন, অনেক বই পড়েছেন, সবই জানেন, তাহলে দুটি ইতিহাস কিভাবে শেখানো হয় আপনি সেটা পরিষ্কারভাবে একজন সিনিয়র রাজনীতিবিদ হিসাবে প্রতিবাদ করুন যে দুটি ইতিহাস কখনোই দেশের জন্য মঙ্গল বয় নেয়। এরপরে হ্যাঁ, দেশ কিভাবে ভালো চালানো যেতে পারে, কোথায় আমাদের ব্যর্থতা আছে সেটা নিয়ে কথা বলবেন, আপনি মোস্ট ওয়েলকাম। যে কোনো টক শোতে আপনাকে আমি যে কোনো ইস্যুতে উই ক্যান টক। আমার ভুল হলে আমি স্বীকার করবো, সরকারের ভুল হলে সরকার স্বীকার করবে, আপনার ভালো প্রস্তাবনা থাকলে তা আমরা গ্রহণ করব। আমাদের শুধু কথা একটা, যে বাংলাদেশে কারণ হাই টাইম একটি ইতিহাস রাখতে হবে, কারণ নতুন প্রজন্মের আমাদের এটা দাবি। এটা আমি আওয়ামী লীগ করে বলছি না, যিনি বিএনপি করেন তারও একই কথা, যে ভাই আমি নতুন প্রজন্মের মানুষ, আমি 1971 সাল দেখিনি, আমাকে সামনে আগাতে হবে, আমার একটি পরিচয় থাকবে, একটি ইতিহাস থাকবে। আর তত্ত্বাবধায়ক সরকারের কথায় বলি, আপনি একটু আগেই বললেন যে আপনি মেয়র ইলেকশনে আশাতীত ভালো রেজাল্ট আপনার হয়েছে, তো সেই ক্ষেত্রে রাজনৈতিক বিবর্তনবাদ, আপনি রাজনীতি করেন, রাজনৈতিক বিবর্তনবাদে তত্ত্বাবধায়ক সরকারের জন্য যদি বলা হয় যে জনপ্রতিনিধিত্বশীল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কোনো সরকার এই সময় চলে না, সেটাকে চেষ্টা করা বা সেখানে পার্টিসিপেট করা বা সেখানে অংশগ্রহণ করায় দোষটা কি ছিল? আপনি সরকারি দলের কে বলেছে আপনাকে যে 260টা সিট পেতেন, এটা আমি জানি না, তবে আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে এখন যেরকম সংসদের বাইরে আছেন সেই অবস্থা আর যাই হোক থাকতো না, বেশ ভালোই ফলাফল হতো। তা আমার তো মনে হয় যে রাজনীতি করার মানে নতুন কনসেপ্টকে গ্রহণ করতে পারার মতো মনোভাব থাকা। তা আমি আপনাকে একটাই শুধু রিকোয়েস্ট করব, আমরা বিরোধী দলকে দুর্বল মনে করি না, আমাদের কথা একটাই, দেশ ও জাতিকে আর বিভ্রান্ত করবেন না, দেশের একটি পরিচয়, একটি ইতিহাস দরকার, আর গঠনমূলক সমালোচনা করুন, নিশ্চয়ই আমরা আপনাদের সেই সমালোচনাকে আমল নেব। জি, আমি দুজনের দুটো বিষয় দিয়ে শেষ করব। রাশেক ভাই যেটা বলছিলেন যে দুটি ইতিহাস থাকতে পারে না, আসলে ইতিহাস নিয়ে বিতর্ক কবে শেষ হবে আমি জানি না, হয়তো অনেক সময় লাগবে, কারণ বেঁচে থাকা লোকজনকে নিয়ে সঠিক ইতিহাসের বিতর্ক এত বছর যেহেতু হয়েছে, 43 বছর, আরো হয়তো হবে, হয়তো একটি দুটি প্রজন্ম পরে গিয়ে হয়তো আসল সঠিক ইতিহাস হবে। তবে যেগুলো প্রমাণিত এবং যেগুলো প্রতিষ্ঠিত সেগুলোকে আবার বিতর্কের মধ্যে নিয়ে আসা হয়তো সঠিক না। আর সেলিম ভাই যেটা বলছিলেন যে নিশ্চয়ই সংকটের সমাধান একটি নির্বাচন, এবং 5 নির্বাচন বিএনপি গেলে খুব ভালো করতো আমিও বিশ্বাস করি। সেলিম ভাই বললেন যে নৈতিক অবস্থানের কারণে সে নির্বাচনে যায়নি, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আজীবন কিয়ামত পর্যন্ত নির্বাচন হবে, এটা কোনো গণতন্ত্র হতে পারে না। কোথাও না কোথাও শেষ করতে হবে, সেই চেষ্টা করা দরকার। 1 মিনিট জনাব সেলিম। না, একটি ইতিহাস যদি চান তাহলে তো এখানে কলমের স্বাধীনতা থাকে না, তাহলে আমি বলবো যে একটি ইতিহাস চাইতে হলে আপনাকে, আমি তাইলে একটা প্রথমে করুন, আপনার মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক যেটা একে খন্দকার সাহেব লিখেছেন, মুক্তিযুদ্ধের মানে ইতিহাসের উপর বই লিখেছেন, নেতা এবং পিতা শামীম আহমদ লিখেছেন, এই বইগুলোকে আপনি ব্যান্ড করে দেন। এই বইগুলোকে আমাদেরকে চিন্তার খোরাক দেয়। আমি নাজমুল ভাইয়ের সাথে একমত যে ইতিহাসের সত্যটা বেরিয়ে আসবে আর অনেক পরে, হয়তো 50 বছর পরে, হয়তো 100 বছর পরে সঠিক ইতিহাসটা বেরিয়ে আসবে। কিন্তু এই মুহূর্তে আপনি চাপিয়ে দেওয়া ইতিহাস যদি করতে চান, ফরমাইশি যদি আপনি ইতিহাস আপনি রচনা করতে চান, তাহলে ইতিহাসটা কিন্তু সত্যিকার রচনা করবেন। 1 মিনিট। সেলিম ভাই, রাজনীতিবিদ হিসেবে নিজেকে নিচে নামিয়ে নিয়ে আসেন না। যেসব বইয়ের কথা বললেন আমি খুব লজ্জিত। উইনস্টন চার্চিলের একটা কথা শুধু বলি, সেটা হচ্ছে যে স্টাডি হিস্ট্রি বিকজ ইন হিস্ট্রি দ্য সিক্রেট অফ স্টেট ক্রাফট লাইজ। সো দেশই ভালো চালাতে চান, হিস্ট্রি শিখতে হবে, জানতে হবে। আর আজকে বিজয়ের মাস, আমি এই বিজয়ের মাসে সেলিম ভাই এবং তার অনুসারী তাদের সকলকে একটা উপহার দিতে চাই। উপহারটা হচ্ছে, এবং এই উপহারটার কারণেই তো আজকে বাংলাদেশ, উপহারটা আসছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আশা করি আপনার হৃদয়ের দরজা উন্মোচিত হবে, জানালা খোলা থাকবে এবং আপনি সত্যি। ধন্যবাদ জনাব শাহাদাত হোসেন সেলিম, ধন্যবাদ জনাব নাজিমুল আশরাফ, ধন্যবাদ রাশেক রহমান। দর্শক, আজকে আলোচনা এই পর্যন্তই। কিছু কিছু সময় বোধহয় উপস্থাপকের চেয়ারে বসাটাও বেশ বিব্রতকর হয়ে ওঠে, এমন এমন বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হয়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা অনেকে টকশো সমালোচনা করি, কিন্তু টকশোয় যে আলোচনা হয় সেটি কিন্তু আমরা বা আমাদের যারা অগ্রজরা আছেন এই চেয়ারটিতে বসেন তারা তৈরি করেন না, আপনারা করেন। আমাদের বাধ্য হতে হয় বলতে, এবং বলতে গিয়ে নিজেদেরও লজ্জিত হতে হয়। আপনারা লজ্জিত হন কিনা আমরা জানি না। শুভরাত্রি।